আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। সংবাদের শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। মানহানি ও ভুয়া তথ্য ঠেকাতে সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, থাকছে কন্টেন্ট অপসারণে বাধ্য করা সহ শাস্তির বিধান। কন্টেন্টের প্রকাশ প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ। ঠিকাদারিতে নিম্নমানের কাজ ঠেকাতে আইন বদলের আশ্বাস এলজিআরডি মন্ত্রী। 17.5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকিতে দেশ, বাজার সহ পণ্য বহুমুখীকরণে সরকারের ব্যাপক প্রস্তুতি, সংসদে বাণিজ্য মন্ত্রী। এবং আরও 18 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি। ভারতের এমন পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দর্শক, শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত জানবো। সাইবার স্পেসে এআই ব্যবহার করে তৈরি মানহানিকর ও অপতথ্য সম্বলিত কন্টেন্ট অপসারণে সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কন্টেন্ট প্রকাশিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার নামে, আদৌ তা মত প্রকাশের স্বাধীনতা কিনা তা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। মন্ত্রী জানান, এই আইনের মাধ্যমে ফেসবুকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিতর্কিত কন্টেন্ট সরিয়ে নিতে বাধ্য করা হবে। আর এই ধরনের কন্টেন্ট প্রচারে শাস্তির বিধান রাখা হবে বলে হুঁশিয়ার করেন মন্ত্রী। পাশাপাশি অনলাইন অফলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে দুটি নতুন আইনের খসড়াও চূড়ান্ত করা হয়েছে, যা চলতি সংসদ অধিবেশনেই পাশ হতে পারে বলেও জানান তিনি। প্রযোজ্য ক্ষেত্রে যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। কন্টেন্টের প্রকাশ প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। ঠিকাদারদের কাজ হাতবদল ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিম্নমানের সামগ্রী ব্যবহারের মতো অনিয়ম ঠেকাতে বিদ্যমান ক্রয় আইন পর্যালোচনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে নরসিংদী 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন উদ্বেগ প্রকাশ করলে তাকে আশ্বস্ত করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের এই বাস্তব সমস্যা ও ভোগান্তি সম্পর্কে সরকার পুরোপুরি অবগত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সঠিক ও যোগ্য স্থানীয় ঠিকাদাররা যেন যথাযথভাবে কাজ পান এবং গ্রামীণ অবকাঠামোর মান বজায় থাকে, সেজন্য বিদ্যমান ক্রয় আইন বা পিপিআর কিভাবে রিভিউ বা সংশোধন করা যায় তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। এই টেন্ডার এবং কাজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সরকারের। সেই নীতিমালা অনুযায়ী এলজিডির আওতাধীন জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারীর কার্যালয় হতে পিপিএ 2006 এবং পিপিআর 2025 অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দুটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। দেশের 17.5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ইতিমধ্যেই বাজার ও পণ্য বহুমুখীকরণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদে মন্ত্রী বলেন, বাংলাদেশ শীঘ্রই এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে, ফলে বিভিন্ন উন্নত দেশের দেয়া বিশেষ বাণিজ্য সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে, যা দেশের রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের নীতিগত ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বৈরী পরিস্থিতি আমদানি ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জি, বিগত
সরকারের ভুল নীতির ফলে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে। এছাড়া বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পিছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধজনিত মূল্য বৃদ্ধি, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরেন। টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম 100 দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা হয়েছে জানিয়ে রুমিন ফারহানা জানান, দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয়ে রয়েছে। 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে মৌচাকের পাশে আনারকুলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তার দেহে ছুরিকাঘাত রয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পঞ্চগড় ও জামালপুর সীমান্তে দিয়ে 18 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। বৃহস্পতিবার মধ্যরাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 10 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ব্যর্থ হয়ে রোববার মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নেয় বিএসএফ। এদিকে স্থানীয়দের সহায়তায় জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে 8 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের 5 নম্বর সাব পিলার এলাকা দিয়ে 3 নারী ও 2 শিশুসহ 2 পরিবারের 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের শূন্যরেখায় 3 দিন অবস্থানের পর বিজিবির বাধার মুখে রোববার মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে তাদের ফিরিয়ে নেয় ভারতের 93 বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। এদিকে রোববার রাত 11টার দিকে জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে 8 ভারতীয়কে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এতে রাতভর উত্তেজনা দেখা দেয় সীমান্ত এলাকায়। স্থানীয়দের সহায়তায় পুশিন চেষ্টা প্রতিহত করে বিজিবি। ভারতীয় অবৈধ পোষণ ঠেকাইতেছি এবং অবৈধ অন্য কিছু যেন না আসতে পারে, এজন্য আমরা এখনো বর্ডারে অবস্থান করতেছি। আমাদের এলাকাবাসীকে নিয়ে আমাদের গ্রাম পুলিশ, আনসার বাহিনী এবং প্রশাসনের লোকজন সহ আমরা আমাদের ঝাড়ডাঙ্গা ক্যাম্পের বিজিবি সহ আমরা এখনো বর্ডারে টহল দিচ্ছি। পুশিন ঠেকাতে সারা দেশের সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল। শুক্রবার হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করলে বিজিবি তা রুখে দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত না হতে বিজিবির পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে। সাকিব আল হাসান, আরটিভি। পুশিন ঠেকাতে সীমান্তের শক্ত অবস্থানে থেকে বিজিবি প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, নিয়ম না মেনে ভারতের এমন পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। Every case ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও 7 জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 628। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 92 জনে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 536 জন। হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে ঢাকায় 2 জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে 1 জন করে মারা গেছে। এদিকে হামের শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলা এবং যথাসময়ে ভ্যাকসিন আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদনটি করেন কিশোরগঞ্জ 5 আসনের সাংসদ মুজিবুর রহমান ইকবাল। শুনানি শেষে প্রথমে বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখলেও পরে মামলা গ্রহণের উপাদান না থাকায় তা খারিজ করে দেয় আদালত। এর আগে হাইকোর্টেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে হামের টিকা সংক্রান্ত একাধিক রিট দায়ের হয়েছে। আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশু মৃত্যুর ঘটনা আইন মেনে হাসপাতালকে 2 দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামীকাল রিপোর্ট পেলে সিদ্ধান্ত জানানোর কথাও জানান মন্ত্রী। সচিবালয়ের সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে স্যালাইনের মজুদ আছে। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে যে গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। কাজে আমরা আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার্স আমাদের অনেক উঁচু মানের 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। দাবি পূরণের আশ্বাসে 7 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকরা। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত বৈঠক শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাতা দেওয়ার পাশাপাশি নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে বলে আশ্বস্ত করেন স্বাস্থ্য সচিব। বিস্তারিত শফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। গত রোববার থেকে বেতন বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন এবং বিসিএসে প্রবেশের সময়সীমা বৃদ্ধি সহ 6 দফা দাবিতে কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছিলেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসক সহ মেডিকেল শিক্ষার্থীরা। এতে সারা দেশের হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হলে সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাতা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়। পাশাপাশি নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধি করার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। এফসিপিএস পার্ট 1 এমডি এমএস ফেজ 1 পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা প্রাপ্য হবেন। সরকারের নতুন পে স্কেল বাস্তবায়ন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে
বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে সব অংশীজনদের সঙ্গে নিয়ে দ্রুত আইনি পদ্ধতি সম্পন্ন করার ব্যাপারেও একমত হন সব পক্ষ। এছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আবেদনের সময়সীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার কথা জানানো হয়। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকুরিতে প্রবেশের বয়সসীমা ওনারা 2 বছর বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন। আমরা সুপারিশ করব, এটা আমরা ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। বিসিপিএস পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক এন্ট্রি লেভেল বেতন কাঠামো তৈরির কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন স্বাস্থ্য সচিব। আমাদের এন্ট্রি লেভেলে আমাদের যে ডাক্তার সাহেবদেরকে নেবেন তাদের জন্য একটা বেতন কাঠামো ওনারা একটা তৈরি করেন, এটা আমরা অংশীজনদের সাথে কথা বলে এটা তৈরি করব। স্বাস্থ্য সচিবের আশ্বাসে চিকিৎসকরা চলমান কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন। স্টুডেন্টদের যে ক্লাস বর্জন কর্মসূচি ছিল সেটা 7 কর্মদিবসের জন্য স্থগিত করা হয়েছে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ের সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। স্কুল পর্যায়ের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস অন্তর্ভুক্ত হচ্ছে। বাজেটে শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ থাকতে পারে বলেও জানান মন্ত্রী। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1,07 লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা ও স্কুল ব্যাগ দেওয়ার কথা বলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চাই, যেখানে এটা একটা সম্মানজনক স্ট্রিম হবে, যে স্ট্রিম থেকে সরাসরি এডুকেশন এবং এমপ্লয়মেন্টের কানেক্টিভিটি তৈরি হবে, তারা নিজেদের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করবে। ফিসক্যাল ইয়ারে আমরা জিডিপি 2% পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। উনি আশ্বস্ত করেছেন এই বাজেট 5% পর্যন্ত জিডিপি উন্নীত করা হবে এবং এবার আমরা পেয়েছি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসায় 18,000 কোটি টাকা। পাবনায় পৃথক 2টি স্থানে 2 জনকে হত্যা করা হয়েছে। সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, পূর্ব বাংলার সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর শহরের মাসুম বাজারে ছেলেকে মাদ্রাসায় দিতে গেলে আততায়ীর গুলিতে নিহত হন। চিহ্নিত সন্ত্রাসী হিসেবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। অন্যদিকে বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যু হয় সাঁথিয়া উপজেলার বাসিন্দা ও পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মনিরুলের। 2টি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 11টায়। 15 বছর পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে খেলতে নামার আগে রোমাঞ্চিত টাইগাররা। ভালো ক্রিকেট খেলে সিরিজে দারুণ সূচনার প্রত্যাশা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের, তবে নজর থাকছে বিশ্বকাপের প্রস্তুতিতে। এদিকে স্বাগতিকদের সমীহ করছে অজিরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন রাফি আমিন। ঘরের মাঠে টানা 4 ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গেই থাকার কথা ছিল বাংলাদেশের। তবে এবার প্রতিপক্ষ যখন 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তখন খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। সর্বশেষ 2011 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। তাই তো লম্বা সময় পর অজিদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত অধিনায়ক মিরাজ। করতে চান ভালো কিছু। আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। এদিকে দলে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডরা না থাকায় অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে ছিল সফরকারীরা। সেখানে এখন ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড আর অধিনায়ক মিচেল মার্শনেই ইনজুরিতে। এরপরও দলটিকে সমীহ করছেন মিরাজ। ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। অবশ্য স্বস্তিতে নেই অজিরাও। ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ শক্ত প্রতিপক্ষই মানছেন টাইগারদের। তাদের বাড়তি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছেন পেসার নাহিদ রানা ও বিগ ব্যাশে খেলা রিশাদ হোসেন। আমি তার বোলিং খুব বেশি দেখিনি, কিন্তু যতটুকু দেখেছি খুব ভালো বোলার সে। খুবই সম্ভাবনাময় একজন, লম্বা, জোরে বল করতে পারে, এমন কম্বিনেশনে খুব চমৎকার ব্যাপার। আমাদের সবার জন্যই তাকে সামলানো বেশ কঠিন হতে যাচ্ছে। আর রিশাদ ভালো বলার, তাকে নিয়ে যে আমাদের দলের ভেতর আলোচনা হবে সেটা স্বাভাবিক। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 22 বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি। এবার ঘরের মাঠে মুখোমুখি পরিসংখ্যানটা ভালো করার সুযোগ বাংলাদেশের সামনে। রাফি আমিন, RTV, ঢাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করলেন মীর শাকরুল আলম। আজ বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল বরাবর এক চিঠিতে ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। শাকরুল আলম নির্বাচনের ক্যাটাগরি 1 জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। চিঠিতে তিনি লিখেন, বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ন্যস্ত। এদিকে বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানা গেছে। রানিসা নারী সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভারতের গোয়া থেকে দুপুর নাগাদ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সহ দলের অন্যান্য ফুটবলাররা। এরপর বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যান মেয়েরা। সেখানে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল সহ উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গত শনিবার ভারতের বিপক্ষে 3-1 গোলে হেরে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নষ্ট করে বাংলার মেয়েরা। ইতিহাস গড়তে না পারলেও মেয়েদের প্রশংসায় ভাসিয়েছেন আমিনুল হক। পাশাপাশি আক্ষেপ না করে আগামীতে ভালো করার জন্য উৎসাহিত করেন। হেরে যাওয়া মানে হচ্ছে নতুন ভাবে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, অনুপ্রেরণা এবং সাহস। তো সেই সাহসের মাধ্যমে আমরা আশা করি যে তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, ইনশাআল্লাহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি যেহেতু একজন ফুটবলার হিসেবে তোমাদের পাশে সবসময় রয়েছি, সবসময় পাশে থাকবো। আর ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে, আমাদের সীমাবদ্ধতা থেকে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।